বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। আবারও আমি বিজ্ঞান বিভাগের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাই। নিশ্চয়ই ভালো আছো তোমরা, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে আলোচনা করব। আশা করি তোমরা আজকের এই ক্লাসের আলোকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে আজকের এই ছোট্ট পরিসরের ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে বলে আমি আশা করছি। এক্ষুনি তোমরা আমার সাথে যুক্ত হও। আমি আজকের মিওসিস কোষ বিভাজন বিষয়টি তোমাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা সবাই খেয়াল করো হোয়াইট বোর্ডের দিকে। আমরা আজকে যা ক্লাস শেষে শিখবো তা হলো মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে জানব। তৃতীয়ত, মিওসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয় সে বিষয়ে জানবো, এবং সবশেষে আমরা যেটি জানবো সেটি হলো মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই যাই মিওসিস কোষ বিভাজন কাকে বলে। মিওসিস কোষ বিভাজন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃ জনন কোষ দুইবার বিভাজিত হয়। প্রথমে একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। ঠিক সেই সময় অপত্য কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা দাঁড়ায় দুটি করে। তাহলে মাতৃ জনন কোষে ক্রোমোসোম সংখ্যা ছিল 4টি, কিন্তু যখন দুটি অপত্য কোষে পরিণত হয় প্রথম ধাপে, তখন এই অপত্য কোষ দুটিতে দুটি দুটি করে ক্রোমোসোম বিদ্যমান থাকে। তো খেয়াল করে দেখো, এখানে একটা জিনিসই লক্ষণীয় যে মিওসিস কোষ বিভাজনের প্রথম ধাপে অপত্য কোষ দুটিতে মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয় অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা। কিন্তু দ্বিতীয় ধাপে আবারও ওই অপত্য কোষ দুটি বিভাজিত হয়ে দুটি দুটি করে মোট 4টি অপত্য কোষ তৈরি করে। এই 4টি অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা দেখছি যে মিওসিস কোষ বিভাজন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃ জনন কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, এবং এই অপত্য কোষ দুটিতে মাতৃ জনন কোষের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়। আবার পরবর্তী ধাপে ওই অপত্য কোষ দুটি বিভাজিত হয়ে মাইটোসিস বিভাজনের মতো দুটি দুটি করে মোট 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এই ধরনের বিভাজনকে আমরা বলবো মিওসিস কোষ বিভাজন। তো আমরা সবাই খেয়াল করে দেখি, এই চিত্র দেখো, এই কোষটি হলো মাতৃ জনন কোষ, যেখানে 1, 2, 3, 4 মোট 4টি ক্রোমোসোম আছে। এই কোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করেছে। এই অপত্য কোষ দুটিতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি মাতৃ জনন কোষে মোট 4টি ক্রোমোসোম থাকলেও অপত্য কোষ দুটিতে দুটি দুটি করে 4টি ক্রোমোসোম আছে। তাহলে এখানে এই অপত্য কোষ দুটির ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক, আমরা যেটি একটু আগেই বলছিলাম। এবার দেখো, এইটা হলো প্রথম বিভাজন। প্রথম বিভাজনে দুটি অপত্য কোষ তৈরি হয়েছে। এবার এই অপত্য কোষটি আবারও দুটি
অপত্য কোষ তৈরি করেছে। অর্থাৎ এই অপত্য কোষ বিভাজিত হয়ে দুটি নতুন অপত্য কোষ তৈরি করেছে, কিন্তু এই অপত্য কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা এই অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যার সমান। অর্থাৎ এখানে যে বিভাজনটি ঘটেছে সেই বিভাজনটি মাইটোসিস কোষ বিভাজন ঘটেছে। অনুরূপভাবে এখানেও তাই, এই অপত্য কোষটিও দুটি অপত্য কোষে বিভাজিত হয়েছে, কিন্তু এখানেও দেখছি এই বিভাজনটিও কোন বিভাজন? মাইটোসিস বিভাজন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে মাতৃ জনন কোষে টয়েস এন সংখ্যক ক্রোমোসোম আছে এবং এগুলোর প্রত্যেকটিতে এন সংখ্যক ক্রোমোসোম আছে। লক্ষ্য করো, আমাদের এখানে মাতৃ জনন কোষের ক্রোমোসোম সংখ্যাটা হলো ডিপ্লয়েড, মানে 2 সেট ক্রোমোসোম আছে এখানে, টয়েস এন সংখ্যক ক্রোমোসোম আছে। এখন ডিপ্লয়েড কি? যে কোষে ক্রোমোসোম সংখ্যা টয়েস এন সংখ্যক থাকে সেটি হলো ডিপ্লয়েড কোষ। যেমন দেখো, এখানে মাতৃ জনন কোষটি হলো ডিপ্লয়েড। এবার দেখো, যে কোষে মাতৃ জনন কোষের অর্ধেক সংখ্যক ক্রোমোসোম থাকে সেই কোষটি হলো হ্যাপ্লয়েড। তাহলে এখানে লক্ষ্য করো, হ্যাপ্লয়েড কোষ এগুলো প্রত্যেকেই কি? হ্যাপ্লয়েড কোষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মিওসিস কোষ বিভাজন কি এবং এই বিভাজনের প্রকৃতিটা কি রূপ। আমরা আগেই বলছিলাম যে মিওসিস কোষ বিভাজন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ডিপ্লয়েড জনন কোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড জনন কোষে পরিণত হয়। তো তোমরা লক্ষ্য করো, আসলে আমাদের এই বিভাজন প্রক্রিয়াটির মধ্যে মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হলো যে একটি মাতৃ জনন কোষ বিভাজিত হয়ে মোট 4টি অপত্য কোষ তৈরি করেছে। এই 4টি অপত্য কোষ তৈরি করেছে এবং এই 4টি অপত্য কোষে প্রত্যেকটিতেই মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোসোম রয়েছে। তাই এই বিভাজন প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা এর আগে আরো একটি বিভাজন প্রক্রিয়ার নাম শুনেছি, দেখেছি এবং ভালোভাবে বুঝেছি। সেই বিভাজন প্রক্রিয়াটির নাম হলো মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনকে কিন্তু সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। আর আবারও একটি নতুন কোষ বিভাজন সম্বন্ধে জানলাম, যেটি শুধুমাত্র জনন কোষে সম্পন্ন হয়ে থাকে এবং সেই কোষ বিভাজন প্রক্রিয়াটিকে বলা হলো হ্রাসমূলক কোষ বিভাজন। কারণ হলো এখানে মাতৃ জনন কোষের মোট ক্রোমোসোম সংখ্যার অপত্য জনন কোষে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ কমে যায়। তাই এই বিভাজনটিকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। আমরা জানি যে ক্রোমোসোম হলো বংশগতির ধারক ও বাহক, অর্থাৎ বংশ পরম্পরায় প্রজাতিটা টিকিয়ে রাখে, এটা আমরা জানি। অর্ধেক হওয়াতে কি লাভ হয়, আমরা যদি এই হোয়াইট বোর্ডের দিকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। খেয়াল করো, এখানে আছে টয়েস এন সংখ্যক ক্রোমোজোম, এখানেও আছে টয়েস এন সংখ্যক ক্রোমোজোম। এটি হলো পুরুষ জনন কোষ, এটি হলো মাতৃ জনন কোষ। এটি বিভাজিত হয়ে অর্ধেক হয়ে গেল। দেখো, ক্রোমোসোমের সংখ্যা এন সংখ্যক হয়ে গেছে। তার মানে টয়েস এন থেকে এন সংখ্যক যখন হয় তখন এখানে দুটি ভাগে ভাগ হলো। এর অর্থই হলো যে এখানে কোন বিভাজন সম্পন্ন হলো? মিওসিস বিভাজন সম্পন্ন হলো। অনুরূপভাবে টয়েস এন সংখ্যক পুরুষ জনন কোষের ক্ষেত্রে টয়েস এন সংখ্যক ক্রোমোসোম এন সংখ্যক অপত্য ক্রোমোসোম উৎপন্ন করলো।
এবার দেখো, একটি ডিম্বাণু অর্থাৎ মাতৃ জনন কোষটা যেটা, সেটা একটা ডিম্বাণু বলবো আমরা, এই একটি ডিম্বাণু এবং পুরুষ জনন কোষের যে মিওসিস বিভাজনের পর যে কোষটা পেলাম আমরা, অর্ধেক ক্রোমোসোম সংখ্যক কোষ পেলাম, এখানে মাতৃ জনন কোষের অর্ধেক ক্রোমোসোম সংখ্যক অপত্য কোষ পেলাম। এই দুটি কোষের যখন মিলন ঘটবে তখন কিন্তু দেখো ক্রোমোসোম সংখ্যা কত হয়। মনে রাখবে, যখন মাতৃ এবং পুং দুটি কোষের বিভাজন হয় তখন কিন্তু যে জনন বৈশিষ্ট্য সম্পন্ন জিন, সেটির পরিমাণও কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে যায়, যার ফলে মায়ের বৈশিষ্ট্য এবং পুরুষের বৈশিষ্ট্য মিলে একটি নতুন, একেবারে আগের ক্রোমোসোম সংখ্যার সমান একটি কোষ তৈরি হয়। এই কোষটির, দেখো আমরা একটু আগে বলছিলাম যে ক্রোমোসোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে যদি আমরা মাইটোসিসের মতো করে করতাম, কিন্তু এখানে লক্ষ্য করছি যদি মিওসিস প্রক্রিয়া হয় তাহলে মা এবং বাবার কোষে, জনন কোষে যত সংখ্যক ক্রোমোসোম ছিল, নতুন কোষটা যে মা এবং বাবার অর্ধেক অর্ধেক নিয়ে যে একটি নতুন কোষ তৈরি করলো, সেই কোষটিতে কিন্তু তাদের সমসংখ্যক কোষ বিদ্যমান। অর্থাৎ এখানে কিন্তু তাদের মতোই একটি কোষ উৎপন্ন হলো। তাহলে এই বংশ পরম্পরা বা বংশের ধারা বজায় রাখার জন্যই কিন্তু প্রয়োজন কার? মিওসিস কোষ বিভাজন। এটি হলো জাইগোট। এই জাইগোটটি আবারও বারবার বিভাজিত হতে থাকবে এবং এক সময় যে জীবের বা যে প্রাণীর জাইগোট, সেই প্রাণীর আকার ধারণ করবে। এভাবেই কিন্তু আমরা বংশ গতিকে ধরে রাখার প্রক্রিয়া হিসাবে এই মিওসিস কোষ বিভাজনকে মনে করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবে যে এই কোষ বিভাজন প্রক্রিয়াটি অতীব গুরুত্বপূর্ণ। এবার আমরা জানব এই মিওসিস কোষ বিভাজন কোথায় কোথায়, কার কার মধ্যে সংঘটিত হয়, কোথায় সংঘটিত হয় সেই সম্বন্ধে। তাহলে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে সেটি আমরা একবার লক্ষ্য করি। মিওসিস প্রধানত জনন কোষ সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে ঘটে। উন্নত প্রাণীদেহের ডিম্বাশয় ও শুক্রাশয়ের মধ্যে ঘটে। মস ও ফার্ন জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় তখন জাইগোটে ঘটে। তাহলে আমরা আরো একবার ফিরে আসি, তোমরা একটু খেয়াল করে দেখো যে আসলে এই মিওসিস বিভাজনটি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটি সম্বন্ধে একটু আমাদের আলোকপাত করা দরকার। একটু আগে যে বলছিলাম, দেখো খেয়াল করে, টয়সেন সংখ্যক ছিল মাতৃকোষ, টয়সেন সংখ্যক ছিল পুরুষ কোষ। এখান থেকে যদি বিভাজিত হয়ে যদি টয়সেন সংখ্যকই যদি কি হতো, অপত্য কোষ হতো, এবং এখান থেকে বিভাজিত হয়ে যদি টয়সেন সংখ্যক অপত্য কোষ হতো, অর্থাৎ এটি হলো পুং জনন কোষ, এটি হলো স্ত্রী জনন কোষ, এ দুইয়ের মিলনে তৈরি হতো 4n সংখ্যক একটি জনন কোষ। তাহলে এখানে জীবের এরকম ধারা যদি চলতে থাকতো তাহলে কিন্তু যে কোনো জীবের একটি পরবর্তী প্রজন্মদের মধ্যে আমূল পরিবর্তন দেখা দিত। তাই এটি এমনই একটি পদ্ধতি, যে পদ্ধতিটি এইরকম ধরনের ধ্বংসাত্মক প্রক্রিয়ার হাত থেকে এই মিওসিস পদ্ধতিটি জীবকে রক্ষা করে বলে আমরা মনে করি। এছাড়াও এই মিওসিস প্রক্রিয়াটি যদি না থাকতো তাহলে আমাদের
জীবদের মধ্যে পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখা সম্ভব হতো না। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো যে আমরা আজকে কি কি শিখলাম। আজকে আমরা শিখলাম মিয়োসিস কাকে বলে, অর্থাৎ মিয়োসিস প্রক্রিয়াটি কি। তারপর শিখলাম মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কিরূপ, একটি চিত্রের মাধ্যমে দেখলাম। তারপর শিখলাম কিভাবে জাইগোট সৃষ্টি হয় সেটি। তারপর শিখলাম মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব, কতটুকু জীব জগতের জন্য এই বিভাজন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ সেটি জানলাম। আর একটি জানলাম কোথায় কোথায় এই প্রক্রিয়াটি সংঘটিত হয়। তো যদি তোমাদের আজকের ক্লাস সম্বন্ধে কোনো জানার কিছু থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি আজকের মতো সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।